দেখ, যারা তোরা আজকে অফলাইন ব্যাচে পড়তে আসিসনি অথবা যারা এসেও ভিডিওটা দেখতে চাইছিস তারাও দেখতে পারিস। আর যারা আমি বলবো যারা এসেছিলিস তারা নোটসটাকে ভালো করে পড়, তাদের আর ভিডিওটা দেখার দরকার নেই। আর যারা আজকে আসিসনি তারা এই ভিডিওটা পুরো দেখবি। এই ভিডিওটাতে আমি একটা কনসেপ্ট বা একটা কোয়েশ্চেন বারবার রিপিট করবো না, একটা কোয়েশ্চেন হয়তো বুঝিয়ে বুঝিয়ে একবারই বলবো তোদেরকে। তোরা ভিডিওটা পুরো দেখবি, খাতায় নোট করবি, নোট করার পর যেখানে যার অসুবিধা হবে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবি, আমি সেখানটা বুঝিয়ে দেবো বা বলে দেবো। তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা আজকে স্টার্ট করেছিলাম আমাদের ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার। তোদের কোন কোন চ্যাপ্টারগুলো হয়ে গেছিলো? আমাদের পিরিয়ডিক টেবিল, তারপর আমাদের অ্যাটমিক স্ট্রাকচার, আমাদের কেমিক্যাল বন্ডিং হয়ে গেছিলো এবং এস ব্লকের গ্রুপ 1 গ্রুপ 2 আমাদের শেষ হয়ে গেছিলো। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেই চ্যাপ্টারটার নাম হবে আমাদের মোল কনসেপ্ট, বা তোদের বলতে গেলে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ঠিক আছে, রসায়নের প্রাথমিক ধারণা। তো আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হলো আমাদের মোল কনসেপ্ট, ঠিক আছে। তোরা এই মোল কনসেপ্ট চ্যাপ্টারটা ক্লাস 9-এও কিছুটা পড়েছিলিস। এই মোল কনসেপ্ট চ্যাপ্টারটা ভয় পাওয়ার কিছু কারণ নেই, যেহেতু ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, তো তোদের একটুখানি ম্যাথামেটিক্স তো থাকবেই, তো আস্তে আস্তে বুঝে যাবে। তো আমি কম টাইমের মধ্যে তো এটাকে র্যাপ আপ করার চেষ্টা করলাম। দেখ, মোল কনসেপ্ট চ্যাপ্টারটা তোরা পড়ছিস কি কেমিস্ট্রির ফার্স্ট যে চ্যাপ্টার আছে সেটা। এবার তোদের কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার বোঝাতে গেলে আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো যে আমরা কেমিস্ট্রি কাকে বলবো বা রসায়ন কাকে বলবো। তো আমাদের প্রথম যেটা হলো সেটা হলো, দেখ, রসায়ন কি। রসায়ন, ঠিক আছে। তো রসায়ন কি এটা আমি মুখেই বলে দিচ্ছি যে রসায়ন হলো যে আমরা যে পোর্শনটা সায়েন্সের পদার্থে ধর্ম, পদার্থের গঠন এবং পদার্থের যে বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে সেই সমস্ত নিয়ে আলোচনা করে থাকি, তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে আমরা রসায়ন বা কেমিস্ট্রি বলে থাকি, ঠিক আছে। মানে কি, যেখানে আমরা পদার্থের ধর্ম, গঠন এবং পদার্থের বিভিন্ন চেঞ্জ নিয়ে আলোচনা করছি তাকে আমরা কেমিস্ট্রি বলছি। এবার তোরা এই কেমিস্ট্রি যেখানটা বললাম এর মধ্যে একটা টার্ম পেলি, কি টার্ম? পদার্থ, ঠিক আছে, পদার্থ। এই যে পদার্থ, তোদের মাথায় এবার কোয়েশ্চেন আসবে, স্যার পদার্থটা কি? তাহলে আমাদের যেটা বুঝতে হবে যে পদার্থটা কি। আমরা বলবো যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে তাকে আমরা কি বললাম? পদার্থ। পদার্থ কাকে বলবো? যে বস্তুর ভর আছে এবং নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, ঠিক আছে, তাকে আমরা কি বললাম? তাকে আমরা পদার্থ বলি, ঠিক আছে। এবার পদার্থ জেনে গেলাম, আমরা কি জানা গেলাম? আমরা কেমিস্ট্রি জেনে গেলাম কাকে বলে। এবার তোদেরকে জানতে হবে যে স্যার এবার দেখ পদার্থ কি বললাম আমরা? যার ভর আছে এবং যার নির্দিষ্ট জায়গা দখল করে থাকে। এবার এই পদার্থগুলোর সব থেকে যে ছোট একক, মানে যেটা দিয়ে পদার্থ তৈরি হয়েছে, সেটা বিজ্ঞানী কে বলেছিলেন? বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন যে পদার্থের গঠনের সব থেকে ক্ষুদ্র একক হলো অ্যাটম বা পরমাণু। কি বলেছিলেন? যে পদার্থ গঠনের সব থেকে ক্ষুদ্র একক কি? অ্যাটম বা পরমাণু, ঠিক আছে, অ্যাটম বা পরমাণু, ঠিক আছে, অ্যাটম বা পরমাণু। তাহলে আমরা আমাদের যে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটাতে জেনেছিলাম যে অ্যাটম বা পরমাণু কে দিয়েছিলেন, কিভাবে আবিষ্কার হয়েছিল অ্যাটম বা পরমাণু, কে দিয়েছিলেন? যে বিজ্ঞানী ডাল্টন। কে দিয়েছিলেন? বিজ্ঞানী ডাল্টন, ঠিক আছে, বিজ্ঞানী ডাল্টন দিয়েছিলেন। ডাল্টন কি দিয়েছিলেন? যেটা ডাল্টনের পরমাণুবাদ বলা হয়। কি বলা হয়? পরমাণুবাদ, যাকে আমরা ডাল্টনের পরমাণুবাদ বলে থাকি। সেখানে তিনি বিভিন্ন রকম দিয়েছিলেন যে অ্যাটম হলো আমাদের পদার্থের সব থেকে ক্ষুদ্রতম একক, অ্যাটম অবিভাজ্য, অ্যাটমকে ফার্দার আর আমরা ভাঙতে পারি না, ঠিক আছে, অ্যাটমের নির্দিষ্ট ভর রয়েছে। তারপর কি বললো? অ্যাটমটা বিভিন্ন, একটা অ্যাটম অন্যান্য পদার্থ তৈরি করতে পারে। যেমন ধর এখানে কি বলেছিল যে এই যে আমরা তৈরি করছি ধর H2, একটা তৈরি করলাম CO2, এই যে অক্সিজেন, H2O-তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন, এটা কমন আছে। তিনি কি বলেছিলেন? একটা অ্যাটম বিভিন্ন রকমের কম্পাউন্ড তৈরি করতে পারে, বিভিন্ন রকম স্ট্রাকচারের, মানে বিভিন্ন রকম অ্যাটমের সঙ্গে যুক্ত হয়ে। কেমন কি হয়েছে? দেখ, হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, মানে অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করেছে, আবার অক্সিজেন কার্বনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করেছে? CO2 তৈরি করেছে। তাহলে একটাই অ্যাটম সে দুরকম পদার্থ তৈরি করতে পেরেছে। কিন্তু দেখ, তিনি বলেছিলেন যে দুটো পদার্থে অক্সিজেনটা যে সব সময় সমান হতে পারে বা অন্যান্য অ্যাটমগুলো যে সমান হবে সেটা নয়। তাহলে এই সমস্তগুলো দেখেছিলাম আমরা, তোরা এটা অ্যাটমিক স্ট্রাকচারও পড়িয়েছিলাম তোদেরকে।
তাহলে এটাকে আমরা কি বললাম, এটাকে আমরা বললাম ডাল্টনের পরমাণুবাদ। ঠিক আছে, এবার ডাল্টনের পরমাণুবাদ পড়ে নিলাম, আমরা কি কনসেপ্ট পেলাম, অ্যাটমের কনসেপ্ট। এবার তোরা যখন অ্যাটমের কনসেপ্ট পেলি, তোরা কি জানিস যে অ্যাটম যে রয়েছে একটা, এটা ধর একটা অ্যাটম রয়েছে, ঠিক আছে। এই অ্যাটমটাকে আমরা যদি বড় করে দেখি, এই অ্যাটমের মধ্যখানে একটা নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াসের চারদিকে কি আছে, এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরাঘুরি করে, ঠিক আছে, এটা একটা অ্যাটম। এবার এই যে অ্যাটমটা রয়েছে, এই অ্যাটমটা নিউক্লিয়াসের চারদিকে একটা ইলেকট্রন ঘোরাঘুরি করছে। এই যে অ্যাটমের যে কেন্দ্র, এই কেন্দ্রটাই মেনলি অ্যাটমের ভর নির্ধারণ করে, ভর নির্ধারণ করে, কেন্দ্রটাই একটা ভর নির্ধারণ করে। এবার এই যে ভরটা রয়েছে, এই যে নিউক্লিয়াসটা, এর মধ্যে কে থাকে, প্রোটন প্লাস নিউট্রন থাকে, আর এটা হলো অ্যাটমের ভর। তাহলে আমরা এবার কি দেখতে পেলাম, যে যখন আমরা অ্যাটমের জন্ম নিল, তখন আমাদের কি আছে, অ্যাটমের মধ্যে তার ভর রয়েছে। তাহলে আমরা যে ফার্স্ট কনসেপ্ট পাবো এবার, সেই কনসেপ্টটাকে আমরা অ্যাটমের মাস দেখব। আর অ্যাটমের মাস আমরা একটা নির্দিষ্ট ওয়েট মাপছি অ্যাটমের, আর অ্যাটমের ওয়েট মাপার জন্য আমাদের একটা নির্দিষ্ট ইউনিটের দরকার হয়। আর তাহলে আমাদের যে ফার্স্ট কনসেপ্ট আজকের, সেই কনসেপ্টটার নাম হবে অ্যাটমিক মাস ইউনিট। চল তোরা এটা নোট করে নে, আমি একবার সরছি, পজ কর। তো আমাদের এবার যে মেন কনসেপ্ট আমরা ঢুকতে চলেছি, সেটার নাম হলো কি, অ্যাটমিক মাস ইউনিট। লিখ, কি লিখবি তোরা, অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট। মানে এখানে আমরা কি দেখবো, ধর আমরা নতুন নতুন অ্যাটম পেয়েছি, অ্যাটমের কনসেপ্ট। এবার ধর যখন একটা ছোট বাচ্চার জন্ম হয়, তাহলে সেই বাচ্চাটার প্রথমে কি মাপা হয়, তার ওয়েট মাপা হয়। ঠিক তেমনি যখন অ্যাটমের জন্ম হলো, তখন বিজ্ঞানীরা বলছে আচ্ছা এর তো নির্দিষ্ট ভর আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই অ্যাটমটার ওয়েট মাপবো, ঠিক আছে। তাই অ্যাটমটার ওয়েট মাপার জন্য এবার একটা নির্দিষ্ট ইউনিটের দরকার হয়, আর তাই জন্য বিজ্ঞানীরা বলেছিলেন যে অ্যাটমিক মাস ইউনিট। মানে কি, একটা যে অ্যাটম রয়েছে, এই অ্যাটমটার মাস যে মাপা হচ্ছে ভরটা, তাকে যে ইউনিটে প্রকাশ করা হয়, তাকে আমরা বলছি অ্যাটমিক মাস ইউনিট। অর্থাৎ আমাদের অ্যাটমিক মাস ইউনিটকে কি বলা হবে, একটি অ্যাটম বা পরমাণুর ওয়েট, একটি অ্যাটম বা পরমাণুর ওয়েট, যাকে আমরা এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিটকে কি দিয়ে লেখা হয়, এএমইউ দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়, লিখে নে, এএমইউ দিয়ে লেখা হয়ে থাকে অ্যাটমিক মাস ইউনিটকে, অর্থাৎ একটা যে পরমাণু তার ওয়েট। আর এই অ্যাটমিক মাস ইউনিট যখন বিজ্ঞানীরা ক্যালকুলেট করতে শুরু করলেন, মানে কি, তারা প্রত্যেকটা যে অ্যাটম আছে, প্রত্যেকটা অ্যাটমে তারা ভর ক্যালকুলেট করছে। আর এই প্রত্যেকটা অ্যাটমের যে ভর, তাকে বিজ্ঞানীরা কিছু একটা স্ট্যান্ডার্ড এককের ভিত্তিতে নির্দিষ্টভাবে তোরা মাপবেন। আর তাকে আমরা কি বলে থাকি, তাকেই আমরা যে স্ট্যান্ডার্ড ইউনিট নিয়েছিলাম, সেটা হলো আমাদের কার্বন। তাহলে বিজ্ঞানীরা অ্যাটমিক মাস ইউনিট মাপার সময় স্ট্যান্ডার্ড যেটা যাকে নিয়েছিলেন, স্ট্যান্ডার্ড কাকে নিয়েছিলেন, কার্বনকে নিয়েছিলেন, কার্বনকে নিয়েছিলেন স্ট্যান্ডার্ড হিসাবে। কাকে নিয়েছিলেন, কার্বনকে। তাহলে বিজ্ঞানীরা প্রথমে কার্বনের যে ভর মেপেছিলেন, কার্বনের ভরকে তারা বিজ্ঞানীরা কি মেপেছিলেন, কার্বনের ভর কত হয়, 12 এএমইউ, ঠিক আছে। একটা কার্বন পরমাণুর ভর কত হয়, 12 এএমইউ, ঠিক আছে। এবার দেখ স্ট্যান্ডার্ড যে কনসেপ্ট, সেটা বোঝায়। ধর তোদের কাছে এখানে একটা 500 কেজির বাটখারা রয়েছে, ঠিক আছে, ধর 500 কেজির বাটখারা রয়েছে। এই যে 500 কেজির বাটখারাটা এখানে আছে, তোরা এই বাটখারাটাকে, এই 500 কেজি, এটা কি করে তোরা বলছিস যে এটা 500 কেজিরই বাটখারা? নিশ্চয়ই তোর কাছে কোনো একটা স্ট্যান্ডার্ড ইউনিট আছে, বা স্ট্যান্ডার্ড কিছু আছে, যেটার ওপর সঙ্গে বেস করে বা যেটার সঙ্গে কম্প্যারিজন করে তুই বলছিস এটা 500 কেজি। এখানে তাকেই আমরা স্ট্যান্ডার্ড বলবো। তাহলে স্যার 500 কেজির যে বাটখারাটা আছে, সেটাকে আমরা কিসের স্ট্যান্ডার্ডে নিয়ে লিখেছি? ধর আমাদের কাছে যে 1 কেজি যেটা আছে, এটা স্ট্যান্ডার্ড লিখেছি। মানে কি স্যার, মানে হলো 101 কেজির বাটখারাটাকে 500 বার যদি মাপা হয়, বা 500খানা 1 কেজির বাটখারা যদি রাখা হয়, তাহলে 500 কেজি হচ্ছে। সেইখানে ধর আমি বললাম এখানে একটা দাঁড়ি পাল্লা আছে, ঠিক আছে, ধর এখানে একটা দাঁড়ি পাল্লা আছে, ঠিক আছে। এখানে কি আছে, এখানে 500 কেজি আছে, আর এখানে ধর কি আছে, 500 পিস। দাঁড়া, এটা দেখি, ধর এখানে একটা দাঁড়ি পাল্লা আছে, ঠিক আছে। এখানে কি আছে, 500 কেজি আছে, একটা 500 কেজির যে বাটখারাটা সেটা আছে, আর এখানে 500 পিস 1 কেজির বাটখারা রয়েছে, ঠিক আছে। আর এই দুটোর যে তোর মাপাটা মানে ভরটা, এই দুটো কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারলাম, যে আচ্ছা
স্যার এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ইউনিট, এটা হলো স্যার আমাদের স্ট্যান্ডার্ড ইউনিট। আর এই স্ট্যান্ডার্ড ইউনিটের সঙ্গে এই বাটখারাটাকে আমরা কম্প্যারিজন করে আমরা কি পেলাম, যে স্যার এই যে এটা 500 কেজির বাটখারা, এটা আমরা বলতে পারলাম। ঠিক তেমনই বিজ্ঞানীরা যখন কার্বনকে স্ট্যান্ডার্ড হিসাবে নিয়েছিলেন, তখন তারা কি বলেছিলেন, যে এই কার্বনের স্ট্যান্ডার্ড ধরে অন্য সমস্ত অ্যাটমকে যখন আমরা মাপছি বা অন্য সমস্ত অ্যাটমের যখন ওয়েট ক্যালকুলেট করছি, তখন সেটা অ্যাকিউরেট ওয়েট আসছে। তাই আমরা কার্বনকে স্ট্যান্ডার্ড হিসাবে নিয়েছিলাম। এবার কার্বনকে স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে বিজ্ঞানীরা যেভাবে তোর প্রকাশ করেছিলেন মানে অ্যাটমের ওয়েটগুলোকে, সেটা কি, যে দেখ বিজ্ঞানীরা কি বলেছিলেন, বিজ্ঞানীরা বলেছিলেন একটি কার্বনের ওয়েট ইজ ইকুয়াল টু 1/12 ইন্টু ওয়েট অফ 1 কার্বন অ্যাটম। ঠিক আছে, কার্বন অ্যাটমের যে ওয়েট সেটা হলো 1/12 ইন্টু 1 কার্বন অ্যাটম। ঠিক আছে, এবার তোরা হয়তো এটা বুঝতে পারলি না, এখন আমি তোদেরকে বোঝাচ্ছি। দেখ, এটা হলো তোদের কার্বনের স্ট্যান্ডার্ড ইউনিট। এটা কি, এটা হলো তোদের কার্বনের স্ট্যান্ডার্ড ইউনিট। স্ট্যান্ডার্ড যে মাস বা ওয়েট, মাস বা ওয়েট, সেটা হলো কার্বনের স্ট্যান্ডার্ড বা ওয়েট বা মাস। ঠিক আছে, এবার তোদেরকে কি দেখতে হবে, এবার তোদেরকে দেখতে হবে যে আমরা যদি এবার এই কার্বনের স্ট্যান্ডার্ড যে মানটা রয়েছে সেটাকে ইউজ করে অন্য অ্যাটমগুলোর যদি ওয়েট ক্যালকুলেট করতে চাই। যেমন ধর তোদেরকে আমি বললাম সাপোজ যে একটি অক্সিজেনের ভর, ঠিক আছে, বা ওয়েট, তোরা কি করবি, তোরা করবি যে একটি অক্সিজেনের বা একটি অক্সিজেন অ্যাটমের ভর বাই 1/12 ইন্টু ওয়েট অফ 1 কার্বন অ্যাটম। কারণ তোরা এর সঙ্গে একে কম্পারিজন করছিস, আর কার্বন অ্যাটমটা স্ট্যান্ডার্ড ইউনিটের সঙ্গে যখন কম্পারিজন করছিস তখন একটা কার ভর পাচ্ছিস, একটা অক্সিজেন অ্যাটমের ভর পাচ্ছিস। বা এর জায়গায় ধর আমি বললাম 1 নাইট্রোজেন অ্যাটমের ওয়েট ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, তাহলে এখানে তোদেরকে লিখতে হবে যে একটি নাইট্রোজেন অ্যাটমের ভর বাই 1/12 ইন্টু ওয়েট অফ 1 কার্বন অ্যাটম। ঠিক আছে, ওয়েট অফ 1 কার্বন অ্যাটম। এইভাবে এই যে কার্বনটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা এই যে অক্সিজেন, নাইট্রোজেন বা অন্য যে সমস্ত তোর অ্যাটমগুলো আছে তাদের ভর ক্যালকুলেট করতে পারি। আর এই কনসেপ্টটাকে আমরা কি বলেছিলাম, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিটের ইউনিটটা কি আসলে, AMU। অর্থাৎ আমরা একটা অক্সিজেন অ্যাটমের ভর কত পাই, তোরা জানিস সবাই একটা অক্সিজেন অ্যাটমের ভর হলো 16 আমরা বলবো না, আমরা তার বদলে তার মাসটাকে এবার থেকে কি বলবো, 16 AMU, বা এটাকে সিম্পল ভাবে 16 UO লেখা যেতে পারে। আর নাইট্রোজেনের ভর কত হবে, 14 AMU বা 14 UO লেখা যেতে পারে। বোঝা গেছে নিশ্চয়ই? তো এটাকে নোট করে নে, তারপরে এর বেসিস একটা কোয়েশ্চেন দিচ্ছি, সেটাকে সলভ করবি। দেখ, এবার যদি তোদেরকে কোশ্চেনটা বলা হয় যে তোদেরকে কি দেওয়া আছে, তোদেরকে দেওয়া আছে, ধর আমরা কোয়েশ্চেন লিখছি যে আমরা স্ট্যান্ডার্ড কাকে নিয়েছিলাম, 1/12কে স্ট্যান্ডার্ড নিয়েছিলাম। তাহলে তোরা বলবি যে 1/12 কে স্ট্যান্ডার্ড না নিয়ে, 1/12কে ধর স্ট্যান্ডার্ড নেবো না, তার বদলে কাকে স্ট্যান্ডার্ড ইউনিট নেবো, 1/18কে স্ট্যান্ডার্ড ধরছি, 1/18কে স্ট্যান্ডার্ড ধরছি। 1/12কে স্ট্যান্ডার্ড না নিয়ে 1/18কে নিচ্ছি, মানে কি 1/12কে না নিয়ে 1/18কে স্ট্যান্ডার্ড ইউনিট নেবো। তাহলে স্যার 1/12কে যখন স্ট্যান্ডার্ড ইউনিট নিচ্ছি আমরা, এই 1/18 এই ইউনিটটাতে যখন স্ট্যান্ডার্ড নেওয়া হয়েছে, তখন একটা অক্সিজেন অ্যাটমের ওয়েট কি হবে, তখন একটা অক্সিজেন অ্যাটমের ওয়েট কি হবে। এই কোয়েশ্চেনটা কি করে সলভ করবি, যে 1/18কে স্ট্যান্ডার্ড নিচ্ছি 1/12র বদলে। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা এইভাবে সলভ করব, কিভাবে, দেখ, তাহলে আমরা কি জানি, একটা অক্সিজেন অ্যাটমের ওয়েট ইজ ইকুয়াল টু 1 অক্সিজেন অ্যাটমের ওয়েট বাই 1/12 কার্বন অ্যাটমের, একটা কার্বন অ্যাটমের ওয়েট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা যেটাকে ধর ক্যালকুলেট করব, দেখ ধরি অক্সিজেন নিউ স্কেলে, ধর এটা হলো একটা নিউ স্কেল, এটা নিউ স্কেলে অক্সিজেন অ্যাটম এর মাস বা ভর বা ওয়েট x। ঠিক আছে, এটা ধরে নিয়েছি আমরা। তাহলে আমরা কি করব, x
বা আমরা এটা করতে পারি, ধর একটা নর্মাল অবস্থায় সেটাকে স্ট্যান্ডার্ডের সঙ্গে ক্যালকুলেশন করব, যে নর্মাল অবস্থায় অক্সিজেন অ্যাটমের ওয়েট কত হয় 16, 16 ইজ ইকুয়াল টু, ধর আমরা কি করছি 16 ইজ ইকুয়াল টু ওয়েট অফ 1 অক্সিজেন অ্যাটম বাই 1/12, আচ্ছা আচ্ছা দাঁড়া এক্স করি এটাকে, কারণ এটা বার করছি আমরা, 1/12 ইন্টু ওয়েট অফ 1 কার্বন অ্যাটম। ঠিক আছে, ধর এটাকে বাই করলাম, বাই করার পর কি লিখবো, নর্মাল অবস্থায় কত থাকে অক্সিজেন অ্যাটম 16 ইজ ইকুয়াল টু, আবার কি লিখবো ওয়েট অফ, এটা স্ট্যান্ডার্ড কেসে লিখছি, স্ট্যান্ডার্ড কেসে ওয়েট অফ 1 অক্সিজেন অ্যাটম বাই 1, সরি এটা তাহলে 1/18 হবে, 1/12 ইন্টু ওয়েট অফ 1 কার্বন অ্যাটম। এটা আগেই লেখালাম তোদেরকে, তোরা দেখতে পেয়েছিস। তাহলে কি দেখছিস, এটা আমরা নিউ স্কেলে লিখেছি আর তাকে কম্প্যারিজন করেছি স্ট্যান্ডার্ড অবস্থায় যেটা থাকে, স্ট্যান্ডার্ড অবস্থায় কার সঙ্গে থাকে 1/12 ইন্টু একটা কার্বন অ্যাটমের ওয়েট। তাহলে এখানে একটা কার্বন অ্যাটমের ওয়েট, একটা কার্বন অ্যাটমের ওয়েট কেটে গেল, এখানে একটা অক্সিজেন কেটে গেল, তাহলে এখানে আমাদের কি থাকবে যে x/16 ইজ ইকুয়াল টু, এখানে 1/18টা, এই 18টা উপরে গেলে কত হবে, উপরে 18 হয়ে যাবে, 18/12টা উপরে গেলে কি হয়ে যাবে 12 হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে 6 দিয়ে গেলে 6 দুগুণে 12, 3 6 18, আর 2 4 8 দুগুণে 16 হবে, তাহলে আমরা পাবো কোথায় x সমান 24। ঠিক আছে, এটা হবে আমাদের আনসার, বোঝা গেল, এটা হবে আমাদের অ্যান্সার। চল বুঝে নে। তো এটা হলো আমরা কি করলাম, এটা হলো যেটা নিউ স্কেল আর তাকে কম্প্যারিজন করলাম নর্মাল স্কেলের সঙ্গে, মানে স্ট্যান্ডার্ড স্কেলের সঙ্গে। চল তাহলে এটা একবার নোট করে নে তোরা, আর তারপরেরটা আমি আবার পরের কোয়েশ্চেনটা করাচ্ছি। দেখ তোরা কি পড়লি, এএমইউ এর বেসিক আইডিয়া নিলি, এর কোয়েশ্চেনগুলো আমরা পরে করছি। তার আগে আমরা একটা কোয়েশ্চেন, মানে একটা পার্টিকুলার কনসেপ্ট যেটা তোরা ম্যাথামেটিক্সের মাধ্যমে ভালো বুঝতে পারবি, সেটাকে পড়ে নে। সেটা কি, সেটা হলো যে আইসোটোপসের অ্যাভারেজ ওয়েটের ক্যালকুলেশন, অ্যাভারেজ ওয়েটের ক্যালকুলেশন। স্যার আইসোটোপের অ্যাভারেজ ওয়েট ক্যালকুলেশন মানে, দেখ বলছি, আইসোটোপ মানে তোরা কি জানিস, যে ধর একটা যে অ্যাটম রয়েছে সেই অ্যাটমের আইসোটোপস গুলো মানে হলো যে প্রত্যেকটা আইসোটোপসের কি হবে, কাদেরকে আইসোটোপস বলবো, যাদের মাস নাম্বার গুলো ডিফারেন্ট হবে, অ্যাটমিক নাম্বার গুলো সেম হবে। ঠিক আছে, মানে ভর সংখ্যা আলাদা কিন্তু ওদের কার্বনের সংখ্যা, সরি অ্যাটমিক নাম্বারটা আছে যেটা জেড, সেটা সেম। মানে কি, কাকে আমরা আইসোটোপ বলবো, যে ধর একটা আননোন অ্যাটম আছে এক্স, যার এখানে মাস নাম্বার আছে, এটা হলো পরমাণু ক্রমাঙ্ক, এটা হলো ভর সংখ্যা, আর এটা হলো তোদের অ্যাটমিক নম্বর। এই অ্যাটমিক নাম্বারটা সেম হয় আর এই ভর সংখ্যাটা ডিফারেন্ট হয়ে থাকে। ঠিক আছে, সেটাকে আমরা আইসোটোপ বললাম। আর এই ধর দুখানা আইসোটোপ দিয়ে দিয়েছে, বলবে তোদের পৃথিবীতে দুখানা আইসোটোপ আছে, সেই আইসোটোপ গুলোর মধ্যে তাদের অ্যাভারেজ ওয়েটটা ক্যালকুলেট করো। ঠিক আছে, তখন তোরা কিরকম করে করবি, এই অ্যাভারেজ ওয়েট ক্যালকুলেট করার একটা ফর্মুলা হয়, কি ফর্মুলা, এই অ্যাভারেজ ওয়েট ক্যালকুলেট করার যে ফর্মুলাটা হয় বা সূত্রটা হয়, সেটা হলো যে অ্যাভারেজ ওয়েট ইজ ইকুয়াল টু, অ্যাভারেজ ওয়েট কার সাথে সমান, বাই m1 মানে কি হলো, মাস নাম্বার যেটা আছে, মানে ভর যেটা দেয়া আছে সেটা, ইনটু সেই অ্যাটমটার যে পার্সেন্টেজ কতটা উপস্থিত আছে সেটা, প্লাস ভর সংখ্যা যেটা দেয়া আছে সেকেন্ড যে আইসোটোপ তার ভর সংখ্যা এবং তার কত পার্সেন্টেজ হয়ে আছে সেটা, প্লাস এইভাবে চলতে থাকে, বাই পার্সেন্টেজ যেহেতু থাকবে, আমরা কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, বোঝা গেল। আর এখানে এম সমান কি হবে, এম সমান হলো আইসোটোপের ভর সংখ্যা, আর এ সমান শতকরা পরিমাণ। বুঝতে পারবি শতকরা পরিমাণটা কি দাঁড়া বলছে এক্ষুনি, শতকরা পরিমাণ। দেখ তোদেরকে একটা কোয়েশ্চেন দিয়ে, এই কোয়েশ্চেনটা দিলে বুঝতে পারবি, আর এই ফর্মুলাটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো এই ফর্মুলাটা করে নাও। ঠিক আছে, এবার দেখ তোদেরকে যে কোয়েশ্চেনটা দিচ্ছি আমি, ধর তোদেরকে এরকম কোয়েশ্চেনে বলেছে, যে কোয়েশ্চেনে কি বলেছে, যে একটি ধর ক্লোরিন, বললো পৃথিবীতে ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, ধর আমি লিখেই দিচ্ছি কোয়েশ্চেনটা,
বিতে সিএল এর দুটি আইসোটোপ রয়েছে, ধর Cl35 অ্যান্ড Cl37, ঠিক আছে। Cl35 রয়েছে তোর 75% এবং Cl37 রয়েছে 25%, ঠিক আছে। তাহলে যে ক্লোরিনের আইসোটোপসের অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট কত? এই কোয়েশ্চেনটা কি করে করবি? দেখ, তোদেরকে এখানে ধর দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছে, তো মানে দুটো কোয়েশ্চেনের ডাটা দিয়েছে। দেখ, ধর Cl35 এর ক্ষেত্রে M1 সমান কত হবে? 35। A1 সমান কত হচ্ছে তোর 75%। Cl37 এর ক্ষেত্রে কি হচ্ছে? M1 ইজ ইকুয়াল টু তোর M1 কত হচ্ছে তোর, দাঁড়াও, M1 হচ্ছে 37 অ্যান্ড M2 আর A2 হচ্ছে কত? M2 হচ্ছে 37, A2 হচ্ছে 25%, ঠিক আছে। এবার তোরা এখান থেকে কি করবি? তোরা এখান থেকে করবি এই ফর্মুলাটা বসাবি। কি করবি? অ্যাভারেজ ওয়েট ইজ ইকুয়াল টু M1 সমান কত হবে? 35 ইন্টু 75 প্লাস, কারণ 75 হলো পার্সেন্টেজ, M1 A1 প্লাস M2 A2 মানে 37 আর যেটা আছে 25%, ঠিক আছে, বাই 100, ঠিক আছে। এবার এটাকে তোরা ক্যালকুলেট করবি, তাহলে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েটটা আসবে 35.5%, ঠিক আছে। এটা হবে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট, বোঝা গেল? তো তাহলে এটা নোট করবি তোরা, তারপরে আমি নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা বলছি। দেখ, এবার যে কোয়েশ্চেনটা দিচ্ছি আর একটা সেকেন্ড কোয়েশ্চেন, ধর এবার আমি কোয়েশ্চেনটা লিখছি না, ঠিক আছে। ধর বোরনের দুটো আইসোটোপ আছে, বোরন 10, ঠিক আছে, এটা আছে 20%, আর ধর একটা আছে বোরন 11, যেটাকে বলে দেয়নি, ঠিক আছে, ধর বলে দেয়নি বা দিয়ে দিয়েছে ধর 80%, আর যদি না দেয়া থাকে তুই কি করবি? বাদ দে, বলে দেয় না ধর। এবার কি বলেছে? তাহলে বোরনের অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট কত হবে, ঠিক আছে। তাহলে দেখ, এখান থেকে তোদের ফর্মুলাটা কি হলো? ফর্মুলাটা কি ছিল? অ্যান্সারে ধর কি আছে, ধর অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়াল টু কি আছে? M1 A1 প্লাস M2 A2, ঠিক আছে, বাই 100, এটা আছে ফর্মুলাটা। এখানে M1 কত পেলি তোরা? দেখ, M1 ধর এটার ক্ষেত্রে আমরা বলছি 1, এটা 1 নম্বর, তাহলে M1 কত পেলি? 10, আর A1 পেলি 20, তাহলে এখানে কত পাবি তোরা? 10 ইন্টু 20, ঠিক আছে। এবার ধর এটা বলে দেয় না যে, সরি, এটার ক্ষেত্রে M1টা M2টা বলে দিয়েছে, ধর A2টা বলে দেয়নি, কিন্তু A2 BA1 এর ক্ষেত্রে কত ছিল? B11 10 এর ক্ষেত্রে 20 ছিল, তাহলে এর ক্ষেত্রে কত হবে? 100 মাইনাস 20, তাহলে কত হবে? 80% হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখবি করা 80 বাই কত করবি? 100 করবি, তাহলে এটা কেটে কুটে কত আসবে? ধর 220, সরি 200 প্লাস কত হচ্ছে? 880 বাই 100, তাহলে এটা করলে কত হবে? 1080 বাই 100, তাহলে কাটলে কত হচ্ছে? 10.8, ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট হবে 10.8 গ্রাম, বোঝা গেল কোয়েশ্চেনটা? চল, তাহলে এটাকে আবার নোট করে নে, আর আমি এবার তোদেরকে পরের কনসেপ্টে বোঝাচ্ছি। দেখ, তোরা এতখানি বুঝতে পারলি, এবার আমরা আসবো আর একটা নতুন কনসেপ্টে, যে কনসেপ্টটার নাম হবে, লেখ তোরা, যে গ্রাম আণবিক পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর মানে কি বলছিস? যে পরমাণুর ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করছি, কি হচ্ছে? পরমাণুর যে ভর আছে, পরমাণুর যে ভর আছে তাকে আমরা যখন গ্রামে প্রকাশ করছি তাকে আমরা কি বললাম? গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে। এবার দেখ, গ্রাম পারমাণবিক ভর যখন আছে, সেই গ্রাম পারমাণবিক ভরকে আমরা কি বলতে পারি? ধর তুই সাপোজ কি জানিস, অক্সিজেনের অ্যাটমিক মাস কত? অক্সিজেনের অ্যাটমিক মাস হলো 16 AMU বললাম আমি, ঠিক আছে। নাইট্রোজেনের অ্যাটমিক মাস কত হয়? 14 AMU, এগুলো জানিস তোরা। তোর কার্বনের অ্যাটমিক মাস কত হয়? 12 AMU। হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত হয়? 1 AMU। এগুলো তোরা জানিস, সিম্পল বেসিক জানিস এগুলো। এবার দেখ, এবার দেখ কি বলছিলাম, যে অক্সিজেনের অ্যাটমিক ভর কত জানিস তোরা? 16 AMU। নাইট্রোজেনের জানিস 14 AMU, কার্বনের জানিস 12 AMU, হাইড্রোজেনের কত? 1 AMU। এবার
এইগুলোকে আমরা কিসে প্রকাশ করি জানিস তো? এগুলোকে আমরা ধর গ্রামে প্রকাশ করলাম। আমরা কি বললাম যে অক্সিজেন অ্যাটমের ভর বললাম ধর 16 গ্রাম। ধর এগুলো আমি বলছি না, ঠিক আছে, বা এইগুলোর জায়গাতে আমি ধর গ্রাম লিখছি, এএমইউ লিখছি না, কারণ এটা একটা অক্সিজেনের জন্য এএমইউ লিখছিলাম। এবার লিখবো যেহেতু গ্রাম আণবিক ভর বললাম ধর অক্সিজেনের যে এটা আছে তার জন্য ধর 16 গ্রাম অক্সিজেন আছে, এর ক্ষেত্রে ধর কত আছে 14 গ্রাম আছে, এর ক্ষেত্রে ধর 12 গ্রাম আছে কার্বনের, আর হাইড্রোজেনের ভর 1 গ্রাম আছে। এবার অক্সিজেনের এই যে গ্রামে যে প্রকাশিত ভর সেগুলোকে আমরা কি লিখতে পারি? সেগুলোকে আমরা 1 মোল লিখতে পারি, ঠিক আছে। মানে 16 গ্রাম অক্সিজেন মানে হলো 1 মোল অক্সিজেন, 14 গ্রাম অক্সিজেন মানে নাইট্রোজেন মানে হলো 1 মোল নাইট্রোজেন, 12 গ্রাম কার্বন মানে হলো 1 মোল কার্বন, 1 গ্রাম হাইড্রোজেন মানে হলো 1 মোল হাইড্রোজেন। আর তোরা সবাই জানিস হয়তো মোল মানে কত? মোল মানে তার মধ্যে হলো 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু বর্তমান। কত স্যার? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু বর্তমান। আর যদি আমরা এটাকে এসটিপিতে প্রকাশ করি তাহলে আমরা কি বলবো? যে এর মধ্যে 22.4 লিটার গ্যাস রয়েছে, মানে এসটিপিতে আয়তন হলো 22.4 লিটার। কত? 22.4 লিটার। এগুলো ডট ডট মানে এগুলো হলো একই রকম, ঠিক আছে, যে একই বলছে। তাহলে একটা অক্সিজেন অ্যাটমের ভর 16 গ্রাম মানে তার ভর হলো 1 মোল, আর 1 মোল মানে তার মধ্যে অণু আছে 6.022 ইন্টু 10⁻23 এবং তাকে এসটিপিতে প্রকাশ করলে কত হয়? 22.4 লিটার। ঠিক আছে, বোঝা গেল? এই কনসেপ্টটা বোঝা গেল? এবার তোদেরকে কি জানতে হবে? এবার তোদেরকে জানতে হবে যে গ্রাম আণবিক ভর তার কোয়েশ্চেন কিভাবে আসে। ধর তোদেরকে বললো যে তোদেরকে ধর একটা বেসিক কোয়েশ্চেন করাই আমি, বেসিক কোয়েশ্চেন। ধর তোদেরকে বলেছে যে 8 গ্রাম অক্সিজেনের পারমাণবিক ভর কত? ঠিক আছে, তোরা এই কোয়েশ্চেনটা কিভাবে করবি? তোরা এই কোয়েশ্চেনটা করবি, দেখ এই কোয়েশ্চেনগুলো যদি তোরা ঐকিক নিয়মে সলভ করিস, তোদের বেসিক প্রথমে যেটা করতে হবে সেটা হলো ঐকিক নিয়মে যে অক্সিজেনের আসল যে ভর কত, অক্সিজেনের আসল ভর হলো 16 গ্রাম, ঠিক আছে, আর তার মধ্যে তার পারমাণবিক ভর চেয়েছে কত হবে, ঠিক আছে, কত মোল ধর চেয়েছে, ঠিক আছে, ধর পারমাণবিক ভর কত মোল চেয়েছে, ঠিক আছে, মোল এককে প্রকাশ করো। তাহলে তুই কি করবি যে 16 গ্রাম অক্সিজেন মানে কত স্যার? 16 গ্রাম অক্সিজেন মানে হলো 16 গ্রাম অক্সিজেন মানে কত? 1 মোল, ঠিক আছে। তাহলে তুই 8 গ্রাম অক্সিজেন মানে কত করবি? 8 গ্রাম অক্সিজেন মানে হলো যে 1/16 ইন্টু 8, মানে কেটে গেলে কত হবে? কেটে গেলে হবে হাফ মোল, হাফ মোল। বোঝা গেছে এটা? তো এটাকে একবার নোট করে নে, আমি তার পরের গুলো করছি। দেখ এবার আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করি ওই কনসেপ্টের উপর বেস করে। এখানে কি বলেছে? এখানে বলেছে যে 36 গ্রাম ম্যাগনেসিয়ামে কতটি ম্যাগনেসিয়ামের অ্যাটম আছে, ঠিক আছে। এবার আমরা করব কি, ম্যাগনেসিয়ামের নর্মাল ভর কত? 24 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা করব 24 গ্রাম এমজিতে তোর কত সংখ্যক অণু আছে বা কত সংখ্যক অ্যাটম আছে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে 36 গ্রাম ম্যাগনেসিয়ামে কত থাকবে? 36 গ্রাম ম্যাগনেসিয়ামে থাকবে 6.022 ইন্টু 10⁻23 বাই 24 ইন্টু 36। তাহলে এটা কত হবে? 4 6 24 আর কত হলো 6 6 36। তাহলে এটা দিয়ে কাটলে 2, এটা 3 আসবে, এটা দিয়ে কাটলে কত আসবে? 3.11011, ঠিক আছে। তার মানে 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাটম এখানে প্রেজেন্ট থাকবে। সেকেন্ড কনসেপ্টটা কি বলেছে? একটু ঘুরিয়ে বলেছে। কি বলেছে যে দেখ এখানে বলেছে 1.5 ইন্টু 10⁻23টি অক্সিজেন অ্যাটমের ভর কত? এর ঠিক উল্টোটা। তাহলে আমি কি করবো? ভর চেয়েছে মানে হলো 1.5 ইন্টু সরি যে 6 ধরে আমরা করছি, 6 ইন্টু 10⁻23 যে কি বলেছে টি অক্সিজেন যে অ্যাটম আছে তার ভর কত? তার ভর হলো 16 গ্রাম, ঠিক আছে। তাহলে 1.5 ইন্টু 10⁻23টি অক্সিজেন অ্যাটমের ভর কত? 16/6 ইন্টু 10⁻23 ইন্টু কত হচ্ছে? 1.5 ইন্টু 10⁻23। তো এটা দিয়ে এটাকে যদি কাটিস তোদের কত আসবে? 4 আসবে, আর 4 4 কত আসবে? 16। তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত আসবে? 4 গ্রাম, ভর 4 গ্রাম।
এবার তোদেরকে কি বলেছে, এবার তোদেরকে বলেছে নিচের কোনটির পরমাণুর সংখ্যা সর্বাধিক, মানে সব থেকে বেশি। তাহলে তোরা কি করবি এখানে, যে প্রত্যেকটা কোয়েশ্চেনের যে অপশন আছে তাদেরকে অ্যানালিসিস করবি। দেখ 1 গ্রাম হাইড্রোজেন অ্যাটমের ভর কত হবে, 1 গ্রাম হাইড্রোজেন অ্যাটমের ভর হবে বা অণুর সংখ্যা হবে, অণুর সংখ্যা হবে, পরমাণুর সংখ্যা যে 6.022 ইন্টু 10⁻23। কারণ 1 গ্রাম হলো হাইড্রোজেনের নর্মাল যে ওয়েট, আর নর্মাল ওয়েট সমান 1 মোল, 1 মোল সমান হলো 6.022 ইন্টু 10⁻23। আর 8 গ্রাম অক্সিজেন মানে কি হলো, তাহলে দেখ 16 গ্রাম অক্সিজেন মানে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 8 গ্রাম অক্সিজেন মানে কত হবে, যে 3.011 ইন্টু 10⁻23 বোঝা গেল। আর এখানে দেখ, এখানে তো নর্মাল গিভেনই আছে 3 ইন্টু 10⁻23 অ্যাটম রয়েছে, তাহলে এটা গিভেন আছে আমাদের, গিভেন আছে অলরেডি। আর একটা আছে 2.8 গ্রাম নাইট্রোজেন, 2.8 গ্রাম নাইট্রোজেন, 2.8 গ্রাম যদি নাইট্রোজেনের মধ্যে দেখিস তাহলে কি করবি, নাইট্রোজেনের ভর কত হলো, নাইট্রোজেনের ভর হয়, সরি N2 দেওয়া আছে, ধর N2 নাইট্রোজেনের কত হয় 28, তাহলে 28 গ্রাম N2 এর মধ্যে অ্যাটম কত রয়েছে, 28 গ্রাম N2 এর মধ্যে অ্যাটম রয়েছে আমাদের দাঁড়া 6.022 ইন্টু 10⁻23। আর তাহলে 2.8 গ্রাম নাইট্রোজেনে অ্যাটম কত থাকবে, 6.022 ইন্টু 10⁻23 বাই 28 ইন্টু 2.8। তাহলে এই দুটো কেটে গেলে কত আসবে, নিচে 10 আসবে, তাহলে 28 কেটে গেল, এই 10-এর সঙ্গে কেটে 22 হয়ে গেল, মানে 6.022 ইন্টু 10⁻22 বোঝা গেল। তাহলে তাহলে সব থেকে বা সর্বাধিক বলেছে, মানে সব থেকে বেশি সংখ্যক পরমাণু কার মধ্যে থাকবে, আমাদের 1 নম্বর হাইড্রোজেন, সব থেকে বেশি সংখ্যক থাকবে হাইড্রোজেনের মধ্যে। তাহলে এটা নোট করে নে। এবার আমরা কি করব, যে নাম্বার অফ মোলস অফ অ্যাটম সম্পর্কে জানবো, ঠিক আছে। নাম্বার অফ মোলস অফ অ্যাটম মানে কি, তোদের আমি কি বললাম, যে 16 গ্রাম অক্সিজেনে কত মোল থাকে, 16 গ্রাম অক্সিজেনে থাকে 1 মোল, ঠিক আছে। কারণ কি 16 হলো অক্সিজেনের পরমাণুটার নর্মাল ভর, নাইট্রোজেনের পরমাণুটার নর্মাল ভর কত 14, তাহলে তার মধ্যে কত থাকে 1 মোল থাকে। ঠিক তেমনই আমরা নাম্বার অফ মোলসটাকে কি করে করতে পারি জানিস তো, নাম্বার অফ মোলসের একটা ফর্মুলা আছে, বাট আমি এখানে ঐকিক নিয়মে দেখাবো, ফর্মুলা দিয়েও দেখাবো। ফর্মুলা হলো n ইজ ইকুয়াল টু W/m, ঠিক আছে, n ইজ ইকুয়াল টু W/m। এখানে n সমান হলো নাম্বার অফ মোলস, ঠিক আছে। তোর W সমান কি হলো, W সমান হলো প্রদত্ত ভর বা গিভেন ওয়েট, যেটা কোয়েশ্চেনে অলরেডি দিয়ে দেবে, প্রদত্ত ভর, ঠিক আছে। আর m সমান কি হবে, m সমান হবে তোদের আণবিক ভর, ঠিক আছে, বা পারমাণবিক আণবিকই ভরই হবে, এখানে কি হবে, আণবিক ভর বা পারমাণবিক ভর ধর এখানে, ঠিক আছে, বা m সমান মলিকিউলার ওয়েট ধরে, ঠিক আছে, ঠিক আছে, বাদ দে এটাকে। এখানে যদি আমরা কনসেপ্টটা অ্যাপ্লাই করি, তোরা কি লিখবি, তোরা লিখবি যে 8 গ্রাম অক্সিজেন অ্যাটমে কত মোল আছে, ঠিক আছে। যদি আমরা নর্মাল ভাবে করি কি, 16 গ্রাম অক্সিজেন অ্যাটমে কত মোল আছে, 1 মোল, তাহলে 8 গ্রাম অক্সিজেন অ্যাটমে কি আছে, অক্সিজেন অ্যাটমে 1/16 ইন্টু 8, যেটা আমি একটু আগেই করলাম 2, তাহলে কত মোল আছে 0.5 মোল আর হাফ মোল আছে। বা এটাকে তোরা কিভাবে প্রুভ করতে পারিস, n ইজ ইকুয়াল টু গিভেন ওয়েট কত 8, আর এখানে তোর অক্সিজেন অ্যাটমের ওয়েট কত হলো 16, তাহলে কেটে গেলে 2, মানে হাফ ইকুয়াল টু করে কত হলো 0.5 মোল হলো। এই ফর্মুলাটাকে তোরা এইভাবে ইউজ করতে পারিস, বুঝতে পেরেছিস। পরের কোয়েশ্চেনে কি দেওয়া আছে আমাদের, পরের কোয়েশ্চেনে দেওয়া আছে 5.4 গ্রাম অ্যালুমিনিয়ামে কত ইলেকট্রন আছে, মানে কি ইলেকট্রনের সংখ্যাটা আমাদের জানতে চেয়েছে। তাহলে তোরা এখানে কি করতে পারিস, 5.4 গ্রাম অ্যালুমিনিয়াম ইলেকট্রন সংখ্যা, অ্যালুমিনিয়ামের নর্মাল ভর কত, অ্যালুমিনিয়ামের আমাদের নর্মাল ভর হলো যে 27, ঠিক আছে, 27 গ্রাম, অ্যালুমিনিয়ামের নর্মাল ভর হলো 27 গ্রাম। এবার তোরা কি করবি, 27 গ্রাম অ্যালুমিনিয়ামে, 27 গ্রাম অ্যালুমিনিয়ামে কি আছে, 27 গ্রাম অ্যালুমিনিয়ামে অণুর সংখ্যা কত 6 ইন্টু 10⁻23 ধর, ঠিক আছে। এবার তাহলে আমরা কি করব, 5.4 গ্রাম অ্যালুমিনিয়ামে কি হবে 6 ইন্টু 10⁻23 বাই 27 ইন্টু 5.4, তাহলে এইটা উঠে গেলে কি হবে, নিচে 10 আসবে, তাহলে এইটা এটা কেটে গেল, 27 দুগুণে 54 হবে, মানে হলো 6 দুগুণে 12 ইন্টু 10⁻22। কেন 22, কারণ এটা কেটে গেলে 10⁻22 হয়ে যাবে। তাহলে এত সংখ্যক নর্মাল অ্যাটম থাকছে। আর
এটাকে তোরা যদি এবার ভালোভাবে ক্যালকুলেট করতে চাস, তোরা দেখতে পাবি অ্যালুমিনিয়ামে ইলেকট্রন সংখ্যা বলেছে। তাহলে অ্যালুমিনিয়ামে ইলেকট্রন কত থাকে? অ্যালুমিনিয়াম ইলেকট্রন থাকে 13খানা। অ্যালুমিনিয়ামে 13টা ইলেকট্রন প্রেজেন্ট থাকে। আর এই যে 13টা ইলেকট্রন প্রেজেন্ট আছে, সেই 13টা ইলেকট্রনকে এখান সঙ্গে গুণ করতে হবে। কারণ এটা যেটা বেরিয়েছে এটা হলো 5.4 গ্রাম অ্যালুমিনিয়ামের ভর। ঠিক আছে, 5.4 গ্রামে যে একটা ইলেকট্রন থাকছে তার ভর। এবার এই একটা যে 5.4 গ্রাম অ্যালুমিনিয়ামে কটা ইলেকট্রন আছে? 13টা। তাহলে এর সঙ্গে 13 গুণ করবি। তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু 12 ইন্টু 10⁻22 ইন্টু কত হচ্ছে তোর 13। ঠিক আছে, আর পরে যেটা অ্যান্সার বেরোবে 13, পরে যেটা অ্যান্সার বেরোবে সেটাই হলো আমাদের আসল অ্যান্সার, কতগুলো ইলেকট্রন বর্তমানে। বোঝা গেল? এবার দেখ তোদের এই যে নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা বলি। কি বলেছে? 3.2 গ্রাম ও 2 মাইনাস আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে এটা যদি স্যার সলভ করি কি হবে? এটা হবে দেখ 3.2 গ্রাম বলে দিয়েছে, আর একটা অক্সিজেনের জন্য কত জানিস তোরা? 16 গ্রাম। ঠিক আছে, একটা অক্সিজেনের জন্য কত জানিস? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেনে তোর তোর কত সংখ্যক রয়েছে? 16 গ্রাম অক্সিজেনের কত সংখ্যক রয়েছে? 6 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে 3.2 গ্রাম অক্সিজেনের কত থাকবে? 6 ইন্টু 10⁻23/16 ইন্টু 3.2। তাহলে এটা যদি কেটে যায় নিচে 10 আসবে, তাহলে 16 দুগুণে 32 হয়ে যাবে, এটা কেটে গেলে 22 হয়ে যাবে, মানে 12 ইন্টু 10⁻22। আর আমরা বলছি O2 মাইনাস মানে কত হলো? দেখ অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে? 8টা। আর অক্সিজেনের 2 মাইনাস আছে মানে কি? তার মধ্যে দুটো ইলেকট্রন আরো অ্যাডিশন হয়েছে, আর দুটো ইলেকট্রন যদি অ্যাডিশন হয় তাহলে O2 মাইনাসে কতগুলো ইলেকট্রন থাকবে? টোটাল 10টা ইলেকট্রন থাকবে। O2 মাইনাসে টোটাল কটা ইলেকট্রন থাকবে? 10টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, আর তাহলে আমরা কি করব? টোটাল ইলেকট্রন সংখ্যা চেয়েছে O2 মাইনাস আয়নে, তাহলে O2 মাইনাস আয়নে ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু O2 মাইনাস আয়নে ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু 12 ইন্টু এইটা লিখবো, 12 ইন্টু 10⁻22 ইন্টু 10। ঠিক আছে, কারণ 10টা ইলেকট্রন আছে। তাহলে কত হবে? যে 12 ইন্টু 10⁻23 সংখ্যক কি থাকবে? ইলেকট্রন থাকবে আমাদের O2 মাইনাস আয়নে। ঠিক আছে, তো এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছিস। এই ভিডিওটা এতখানি। এবার আমরা কালকের ক্লাসে, কাল সকাল 8:30 থেকে যে ক্লাসটা নেবো সেই ক্লাসে আমরা বাকি পার্টটা পড়বো। তাহলে এই পার্টটা যারা যারা আজকে আসিসনি তারা এই পার্টটা দেখে নিয়ে নোটটা পারলে করে রাখ। আমি নোটটা দিয়েও দিচ্ছি, নোটটা করে রাখবি। আর দেখা হচ্ছে কালকে সকালবেলা। এর পরে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো পড়াবো। ভালো করে পড়, আর যার যেখানটা অসুবিধা হবে ওইটা ভিডিওটা দেখে পড়ার পর আমাকে ইমিডিয়েটলি কিন্তু জিজ্ঞাসা করে নিস। ঠিক আছে, চল টাটা।